লিবিয়া উপকূলে অভিবাসীদের নৌকা ডুবিয়ে অন্তত 4 বাংলাদেশের মরদেহ উদ্ধার, বেঁচে ফিরেছেন প্রায় 100 জন। অভিবাসন ইস্যুতে কঠোর হচ্ছে ব্রিটেন, শরণার্থীদের স্থায়ী নাগরিকত্ব পেতে সময় লাগতে পারে সর্বোচ্চ 20 বছর, দুশ্চিন্তায় আশ্রয় প্রার্থীরা। এবং কাতারের বাহিনীতে প্রেষণে নিয়োগ পাবেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা, চুক্তি স্বাক্ষর, প্রাথমিকভাবে যোগ দিবেন 800 সদস্য। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। লিবিয়ার উপকূলীয় শহর আল খুমসের কাছে দুটি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশ, সুদান এবং মিশরের আরও 91 অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড এবং বন্দর নিরাপত্তা সংস্থা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, গত মাসেই বিভিন্ন ঘটনায় শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। উন্নত জীবনের আশায় প্রতিনিয়তই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমান অনেকেই। এর মধ্যে সাগরেই বিলীন হয় বহু জীবন। তবুও থামছে না অবৈধ ও বিপজ্জনক এই পথে মানুষের ঢল। এবার লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, আল খুমস উপকূলের কাছে 26 জন বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। একই সময়ে ডুবে যাওয়া আরেকটি নৌকায় শিশুসহ 69 জন অভিবাসী ছিলেন। এর মধ্যেই অভিযান চালিয়ে 91 অভিবাসী ও আশ্রয় প্রার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড ও বন্দর নিরাপত্তা সংস্থা। তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত মাসে আগুন লেগে ও নৌকা ডুবে শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। এদিকে ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশকারীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেন 50,850 জন বাংলাদেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় 2% বেশি। আফরিন মৌ, নিউজ 24। আশ্রয় নীতিতে ব্যাপক সংস্কার আনছে ব্রিটেন। নয়া নীতিতে যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের স্থায়ী হতে সর্বোচ্চ 20 বছর লাগতে পারে। অবৈধ অভিবাসনের সংখ্যা কমানো এবং ডানপন্থীর রাজনীতির চাপ মোকাবিলায় এর লক্ষ্য, বলছে লন্ডন। শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যে রয়েছে দীর্ঘ ইতিহাস। এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক ঐতিহ্যের প্রতি দেশটির অংশ বলেই মনে করা হতো। তবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইউরোপের অনেক দেশের মতো অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে ব্রিটেন। নতুন সংস্কার পরিকল্পনায় অভিবাসন নিয়ম কঠোর করা হবে বলে জানিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যের পরিকল্পনা অনুযায়ী শরণার্থীর মর্যাদার মেয়াদ 5 বছর থেকে কমিয়ে আনা হবে মাত্র 30 মাসে। পাশাপাশি এই সুরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হবে। কোনো শরণার্থীর নিজ দেশকে নিরাপদ মনে হলে তাদের দেশে ফিরে যেতে বাধ্য করা হতে পারে। পাশাপাশি কঠোর করা হচ্ছে স্থায়ী বসবাসের প্রক্রিয়াও। নতুন নিয়মে শরণার্থীদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে অপেক্ষা করতে হবে 20 বছর, যেখানে বর্তমানে অপেক্ষা করতে হয় মাত্র 5 বছর। ডেনমার্ক মডেল অনুসরণে নেয়া এই কঠোর পরিকল্পনাকে অভিবাসন ইস্যুতে চাপে থাকা স্টারমার সরকারের বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। They see a country that has lost ছোট নৌকায় সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশ এবং আশ্রয়ের আবেদন কমানোই এর লক্ষ্য। ব্রিটিশ শ্রমবাজারে ব্যাপক অবৈধ কর্মসংস্থানের খবর শোনে, তখন তারা মনে করে ব্যবস্থা কারচুপি ও অনিয়মে ভরা। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন নিয়ে ব্যাপক চাপের মধ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষ করে দেশটিতে কঠোর দক্ষিণপন্থীদের প্রতি সমর্থন তো বাড়ছে। এমন পরিস্থিতিতে আশ্রয় ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার ঘোষণা এলো।
তবে এতে দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে স্থায়ী হতে আগ্রহী বাংলাদেশি সহ ভিনদেশি শরণার্থীরা। ব্রিটিশ সরকারের এই আসন্ন সংস্কার পরিকল্পনা অভিবাসন নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। চন্দ্রা, নিউজ 24। কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই কাতারের পক্ষে চুক্তিতে সই করেন। প্রাথমিকভাবে 800 সদস্য কাতারে নিয়োগের বিষয়ে চুক্তি হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা দোহার সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। লন্ডনের পরিবেশবাদী সংগঠন অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জির উদ্যোগে COP30 ইউনাইটেড ফর ক্লাইমেট অ্যাকশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 15 নভেম্বর ইনফোর্ডের কেনেথ মোর থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। প্রধান সংগঠক সলিসিটর সৈয়দ ইকবালের সূচনা বক্তব্যের পর প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন ব্রিটিশ লেবার পার্টির MP জেস আতওয়াল। সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্য নির্ভর উদ্যোগ এবং বৈশ্বিক প্রস্তুতির উপর আলোকপাত করা হয়। সঞ্চালনায় ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক সৈয়দ জাফর। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞানী ডক্টর পারভেজ হ্যারিস, ব্যারিস্টার আল মুস্তাকিম এবং স্থানীয় কাউন্সিলর জয় ব্ল্যাকম্যান। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের বেলেম শহরের পাশ দিয়ে বয়ে গেছে পৃথিবীর সবচেয়ে জনবহুল অ্যামাজন নদী। অ্যামাজন অরণ্য শুধু অক্সিজেন উৎপাদনই নয়, জলবায়ু নিয়ন্ত্রণ, বৃষ্টি সৃষ্টি এবং বৈশ্বিক পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও অপরিহার্য। তাই অ্যামাজনকে টিকিয়ে রাখা মানে আমাদের পৃথিবীকেই রক্ষা করা। ব্রাজিলের অ্যামাজন বন থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহনাজ ইয়াসমিন। আছি আমাজন জঙ্গলে, যেটা নাম শুনলেই বোঝা যায় এটি ব্রাজিলের একটি বিখ্যাত আমাজন জঙ্গল। এবং আমরা জানি যে বিশ্বের মানুষের কাছে ল্যাটিন আমেরিকার ব্রাজিল বলতে যে শব্দটি সবার আগে মনে আসে সেটি হলো এখানে আমাজন নদী আছে, আমাজন বন আছে এবং আমাজন বনের তীরে এই ব্রাজিল গড়ে উঠেছে। শুধুমাত্র ব্রাজিল নয়, এই আমাজন নদীর তীরে ল্যাটিন আমেরিকার প্রায় 13টির উপরে দেশ রয়েছে, তবে ব্রাজিলেই রয়েছে 60% এই আমাজন নদীর পাশে গড়ে উঠেছে। এবং এই আমাজন নামটি হয়েছে তখনকার আদিবাসী শক্তিশালী এক নারীর উপর ভিত্তি করে, অর্থাৎ আমাজনের সাথে আদিবাসী শব্দ, শক্তিশালী শব্দ জড়িত আছে। কারণ এখানে যে বন রয়েছে, যে নদী রয়েছে, এর সাথে প্রকৃতির, বিশ্বের সবকিছু মিলেমিশে একাকার একটি বিষয় এখানে। আসলে এই আমাজনে 3 কোটি মানুষের বসবাস, এমনটাই গুগল বলছে, এবং 70 লাখ বর্গ কিলোমিটার ঘিরে এই আমাজন নদীর আমাজন জঙ্গল রয়েছে। এর মধ্যে জঙ্গলের পরিমাণ হলো 60 লাখের মতো, আর বাকিটা হয়েছে নদী। অর্থাৎ আমাজন নদীর পাড়ে যে মানুষের বসবাস, তারা আসলে আদিবাসী সংস্কৃতি ধারণ করে। কারণ আদিবাসী সংস্কৃতি মনে করে তারা যখন পর্তুগাল থেকে সেই প্রাচীন সময় এখানে আসে, তাদের এখন এখানে নিজস্ব একটি জায়গা গড়ে উঠেছে। তবে সবচেয়ে মজার ব্যাপার বা সবচেয়ে দুঃখের বা কষ্টের ব্যাপার হলো এই যে আমাজন, এই প্রকৃতির এই ফুসফুস, এটি নষ্ট হচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছে। এবং এটি এই আমাজনকে বাঁচানোর জন্য এখন আসলে পরিবেশবিদরা বিভিন্ন দেশে কথা বলছেন, বিভিন্নভাবে কথা বলছেন। আমরা জানি এবার এই ব্রাজিলের বেলেম শহরে COP30 বিশ্ব জলবায়ু সম্মেলন হচ্ছে শুধুমাত্র এই আমাজন জঙ্গল, আমাজন বনকে বাঁচানোর জন্য। কারণ বন উজাড় করে মানুষ আসলে এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এটাকে কিভাবে বাঁচানো যায় তা নিয়ে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা রয়েছে, বিজ্ঞানীদের বিভিন্ন তার উপদেশ রয়েছে। তারা জানাচ্ছেন যে কি করতে হয় আমাজনকে বাঁচাতে হলে। এটা না বাঁচলে পৃথিবীর বাঁচবে না, পৃথিবীর মানুষের যে প্রকৃতির বিপক্ষে গিয়ে কাজ করার যে ক্ষতি হবে, তা আসলে সবাইকেই, সারা বিশ্বের মানুষকেই সেটাকে এই ক্ষতি পোষাতে হবে, মুখোমুখি হতে হবে। বেলেমের আমাজন জঙ্গল থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। বাহরাইনের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাস আয়োজন করেছে এক বিশেষ মোবাইল কনসুলার ক্যাম্প। দেশটির পূর্ব রিফায় নাইলা আল নাশমি ইভেন্টস হলে অনুষ্ঠিত এই কর্মসূচির ক্যাম্পে পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন,
ওয়েজ আর্নার্স নিবন্ধন, আইনি সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সহ নানামুখী কনসুলার ও শ্রম কল্যাণ সেবা প্রদান করা হয়। পাশাপাশি ভিসা সংশোধন, শ্রমিক অধিকার, ট্রাফিক আইন ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক দিক নির্দেশনাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার, এনডিসি। অংশ নেন বাহরাইনের ট্রাফিক ডিপার্টমেন্টের কর্মকর্তারাও। বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের এক যুবক। শনিবার 15 নভেম্বর স্থানীয় সময় দুপুরে দোকানের মালামাল কিনে ফেরার পথে পাহাড়ি ঢলে তার ব্যবহৃত গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান, বয়স 27, যিনি চাঁদপুরের কোচো উপজেলার বাসিন্দা। তরুণ হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের বাংলাদেশ কমিউনিটি। ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে রোমে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত ইতালি যুবদলের প্রথম মত বিনিময় সভা। শনিবার সন্ধ্যায় হিরাজিল রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত কমিটিতে সভাপতিত্ব করেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক উমর ফারুক। বক্তারা বলেন, আগামী দিনে যুবদলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং গতিশীল করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সামাজিক মাধ্যমে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বিভিন্ন প্রদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় রূপ নেয়। ওমানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান আইইবি ওমান ওভারসিজ চ্যাপ্টারের ইনাগুরেশন ও ফেয়ারওয়েল অনুষ্ঠান। 14 নভেম্বর মাস্কাটের ক্রাউন প্লাজা কুরুম হোটেলে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও সংগঠিত কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হয়। প্রধান অতিথি ছিলেন ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক এবং ওমান সোসাইটি অব ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান প্রকৌশলী ফুয়াদ আব্দুল্লাহ আল কিন্ডি। ওমানের বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে সম্পৃক্তের মাধ্যমে আমরা এখানে ইঞ্জিনিয়াররা এখানে যেই কাজকর্ম এবং সোশ্যাল ভাবে যেই জিনিসগুলি করে আসতেছি তাদের কাছে উপস্থাপন করা এবং সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়া। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা আজ। এই রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। দেখা যাবে ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও। এছাড়া রাজধানীর 10টি পয়েন্টে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রসিকিউশন বলছে সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারা। আর নারী হিসেবে কোনো অনুকম্পা পাবেন না শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল সময় দেখেছে বিশ্ব। হাজারো মানুষের প্রাণহানি আর আহত হওয়ার চিত্র লুকিয়ে রাখতে পারেনি কেউ। এমন বহু ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চলছে বিচার। এর মধ্যে প্রথম একটি মামলায় 5 মাসের বিচারিক কার্যক্রম শেষে এখন রায়ের অপেক্ষা, যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দুজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। মামলাটিতে আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। মামলাটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। প্রসিকিউশন বলছে আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারা। নারী হলেও কোনো অনুকম্পা বা ছাড় পাবেন না শেখ হাসিনা। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। বিশ্ববাসী যেমন জুলাই হত্যাযজ্ঞের চিত্র দেখেছে, তেমনি দেখেছে মামলার বিচার কাজও। মামলাটির রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখাবে বিটিভি ও রয়টার্স। দেখা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন।
রায়ের শাস্তি হলে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল করতে পারবেন না আসামিরা। তাদের গ্রেপ্তারে আবারও চাওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইখতিয়ার নেই। রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় ঘোষণা ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রবিবার বিকেলে বরিশালে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে, যেহেতু তারা তো স্বাধীন ডিস্ট্রিক্ট জায়গাতে অনেক তারা পুরোটা প্রস্তুত। দেখেন না আপনাকে সবাই শৃঙ্খলা নিয়ে আসতে। মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। রবিবার রাতে রাজধানীর শাহবাগ থেকে বের হওয়া মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকা প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এ সময় ছাত্র শক্তির নেতারা বলেন, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, তবে সোমবার রায় ঘোষণার সময় বিচারককে শেখ হাসিনার গেল 17 বছরের অপশাসন এবং গুম খুন সহ জুলাইয়ের শহীদদের কথা মাথায় রাখার আহ্বান জানান তারা। বলেন, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে তারা ঘরে ফিরবেন না। এ সময় শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়ার অভিযোগ তুলে বঙ্গবীর কাদের সিদ্দিকীরও বিচার দাবি করে জাতীয় ছাত্র শক্তি। শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, একটা গোষ্ঠী বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। রবিবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তিনি। মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এখন খামোশ বলার জন্য আরেকজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যোগ্য অনুসারী দরকার। অতিথিরা মৌলানা ভাসানীর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন, স্মরণ করেন রাজনীতিতে তার অবদানের কথা। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। এই নির্বাচন যদি সময় মতো অনুষ্ঠিত না হয় তাহলে দেশের জন্য বিরাট বিপর্যয় এবং বিরাট সংকটের সৃষ্টি হবে বলে আমার ধারণা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার রায় ঘিরে দেশে নৈরাজ্য তৈরির পায়তারা চলছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এইগুলো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়ায় সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেকটা ভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে নির্বাচনমুখী হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন ফর্ম কিনেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এনসিপির হয়ে পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচনে লড়বেন তিনি। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম কেনেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম বলেন,
বিগত সময়ে পঞ্চগড়ে অনেক এমপি মন্ত্রী ছিল, যারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আগামীতে যে সরকারই আসুক না কেন, পঞ্চগড়ের প্রাপ্য অধিকার আদায় করে নেওয়া হবে। এ সময় সার্জিস আলম বলেন, পঞ্চগড়ে যেন আগামীতে কেউ ক্ষমতার অপব্যবহার না করে সেজন্য যুদ্ধ ঘোষণা করা হবে। নিরপরাধ কোনো মানুষ হয়রানির শিকার হবে না, শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। যে রাজনৈতিক দল, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী পঞ্চগড়ে আগামীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করবে, আমরা পঞ্চগড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমাদের স্বপ্নের পঞ্চগড় হিসেবে গড়ে তুলে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই একসাথে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের এই লড়াইয়ে আমরা জিতবই জিতব। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন। আর নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করার তা করা হবে। সকালের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে তিনি কথা বলেন। রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপের দ্বিতীয় দিনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ইসলামী ঐক্য জোটের পক্ষে দুটি অংশের নেতারা উপস্থিত হওয়ায় শুরু হয় ইসি সচিবের সাথে বাকবিতণ্ডা। পরে নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র দেখে একটি অংশের নেতাদের সভাস্থল ত্যাগ করতে বলা হয়। এদিন 2 ধাপে গণফোরাম, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ সহ মোট 12টি রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত তুলে ধরেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও সুষ্ঠুভাবে আয়োজনের তাগিদ দিয়ে তারা বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন জনগণ আর দেখতে চায় না। সীমানা নির্ধারণ বিষয়েও আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেন কেউ কেউ। ফ্যাসিবাদ শক্তি যেন নির্বাচনে বাধা না দিতে পারে সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ উঠে আসে। উচ্চ আদালত বসে যদি আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা ইন্টারফেয়ার করতে থাকে, তো আপনাদের তো কাজ করার সুযোগ থাকবে না। নির্বাচন কমিশনের জনবল যদি নির্বাচন পরিচালনার দায়িত্বে না থাকে, তাহলে নির্বাচন পক্ষপাতদুষ্ট হবেই। কালো টাকার অভাব, ব্যবহার, ইত্যাকার নানাবিধ কারণে গোটা নির্বাচন ব্যবস্থায় আজ সংকটাপন্ন। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোন শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণে তিনি তার ক্ষমতা হারিয়েছেন। সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও যথাযথ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী আচরণবিধি অনুসরণের বিষয়েও রাজনীতিবিদদের সহযোগিতা চান তিনি। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইবো, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইবো। আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। সোমবার সংলাপের তৃতীয় দিনের 12টি রাজনৈতিক দলের সাথে ইসির বৈঠক হবার কথা রয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।